প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে, তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। কেননা আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 2, 4 এবং 6 মার্কের প্রশ্নের সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দেব, যে প্রশ্নগুলি তোমাদের রেডি করতেই হবে। অর্থাৎ এই প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল সাজেশন 2026 ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, উদারনীতিবাদ কাকে বলে? মার্ক্সবাদ বলতে কি বোঝো? জাতীয় সক্ষমতা বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ক্ষমতার যে কোনো 2টি উপাদান চিহ্নিত করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের শ্রেণী বিভাগ করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, নয়া উদারনীতিবাদের 2জন প্রবক্তার নাম লেখো, বাস্তববাদের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন নম্বর 5, আদর্শবাদের সংজ্ঞা দাও অথবা আদর্শবাদের মূল বক্তব্য লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? ওয়েস্টফেলিয়া চুক্তি কি? নেক্সট কোশ্চেন নম্বর 7, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। প্রথম অধ্যায় থেকে 2 মার্কের মাত্র এই কয়েকটি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও। এবার আলোচনা করব এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 6 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, আন্তর্জাতিক তত্ত্বের আলোচনায় বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো অথবা বাস্তববাদী সংজ্ঞা দাও, বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো এবং এই তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। অথবা মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 5, নয়া বাস্তববাদ কি? এই তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, বাস্তববাদ সম্পর্কে মর্গানথাউয়ের বিশ্লেষণ আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 7, একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কিভাবে হয়েছে তা আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র 7টি
6 মার্কের প্রশ্ন দিয়েছি। এই 60টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। নেক্সট ইউনিট 2 প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, সার্ক গঠনের দুটি উদ্দেশ্য লেখো। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কি? পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, ইউরোপীয় ইউনিয়ন কবে কেন গঠিত হয়? নেক্সট কোশ্চেন নম্বর 5, মাস্ট্রিক্ট চুক্তি কি এবং মিলন চুক্তি কি? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের জন্ম হয়? ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কি? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 8, সার্কের পুরো নাম লেখো। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যাদের এখনো এই প্রশ্নগুলি রেডি নেই তারা আজ থেকে প্রতিটি প্রশ্ন মুখস্থ করতে শুরু করে দাও, কেননা এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের 4 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 2, প্রধান আঞ্চলিক সংস্থা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো। এই দুটি প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 3, আসিয়ান একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টে কারণ উল্লেখ করো। অথবা আঞ্চলিক সংস্থা হিসাবে আসিয়ানের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, সার্ক কি একটি সফল সংস্থা? মূল্যায়ন করো। অথবা দক্ষিণ এশিয়ার অগ্রগতিতে সার্কের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভারত ও সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা সার্ক সংগঠনের ভারতের ভূমিকা উল্লেখ করো। নেক্সট ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় বিশ্বায়ন। এই অধ্যায় থেকে একটি 6 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 2 বা 4-এর প্রশ্ন থাকবে না। এই অধ্যায়ের 6 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো। অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 2, বিশ্বায়ন প্রক্রিয়া উদ্ভবের কারণ উল্লেখ করো। অথবা বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বর্তমান বিশ্বে বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, নয়া বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? বিশ্বায়ন কিভাবে বিশ্ব ব্যবস্থাকে গড়ে তুলতে চায়? এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, বিশ্বায়নের রাজনৈতিক পরিণতি সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভারতের অর্থনীতির উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকেও মাত্র 60টি 6 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই। নেক্সট চতুর্থ অধ্যায় ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। তোমাদের চতুর্থ অধ্যায়ে বেশ কয়েকটি ইউনিট রয়েছে। আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি ইউনিট থেকে সব থেকে বাছাই করা প্রশ্নই দিয়েছি।
ইউনিট 4.1 ভারতের শাসন বিভাগ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে এই প্রশ্নটি মুখস্থ করবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, শাসন বিভাগের স্থায়ী অংশ আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং আমলাতন্ত্রের প্রধান কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ইউনিট 4.2 ভারতের আইনসভা। এই অধ্যায়ের 6 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলো আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভারতের পার্লামেন্ট কিভাবে গঠিত হয়? এটি কি ব্রিটিশ পার্লামেন্টের মতো অপ্রতিহত ক্ষমতার অধিকারী? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, লোকসভার অধ্যক্ষ অথবা স্পিকারের গুরুত্বপূর্ণ ক্ষমতা বা কার্যাবলীগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 4, রাজ্যসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো অথবা ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন 6, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা অর্থ বিল কি? ভারতের পার্লামেন্টে অর্থ বিল কিভাবে পাশ করা হয়? নেক্সট, ইউনিট 4.3 অর্থাৎ ভারতের বিচার বিভাগ। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সুপ্রিম কোর্টের অথবা হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। আলোচিত প্রশ্ন থেকে 100% তোমরা কমন পাবেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, তাই কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না। পরের প্রশ্ন, নাগরিকদের মৌলিক অধিকার সমূহের সংরক্ষণকারী ও সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভারতের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ক্রেতা আদালত কাকে বলে? ক্রেতা আদালতের উদ্দেশ্য কি এবং এর গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 5, জনস্বার্থ মামলা ভারতীয় বিচার ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করেছে? নেক্সট, ইউনিট 5 অর্থাৎ পঞ্চম অধ্যায় ভারতের সমকালীন নাগরিক সমাজের আন্দোলন। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ে 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, দেখাও কিভাবে চিপকো আন্দোলন ও একটি নারী আন্দোলন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, কে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন এবং কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 4, নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের দুজন নেতা বা নেত্রীর নাম লেখো। এবার আলোচনা করব এই অধ্যায়ের 4 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নাগরিক সমাজ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, চিপকো আন্দোলন কি? এই আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, তথ্য জানার অধিকার বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো।
অথবা ভারতের তথ্য জানার অধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ভারতের এলজিবিটি আন্দোলন সম্পর্কে বিশ্লেষণ করো। এলজিবিটি সম্প্রদায়ের অধিকারগুলো আলোচনা করো। নেক্সট, এবং তোমাদের লাস্ট অধ্যায় সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই অধ্যায় থেকেও একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 2 মার্কের প্রশ্ন, কোশ্চেন নম্বর 1, পঞ্চায়েত বলতে কি বোঝো? গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 2, পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত হয়? পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতিগুলির 2টি কার্যাবলী আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, কলকাতা কর্পোরেশনের মেয়রের 2টি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? এই সংশোধন কেন স্মরণীয়? নেক্সট, কোশ্চেন নম্বর 6, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতিগুলির 2টি স্থায়ী কমিটির নাম লেখো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো বলতে কি বোঝো? নেক্সট, কোশ্চেন নম্বর 8, গ্রাম পঞ্চায়েতের কাজ লেখো। গ্রাম পঞ্চায়েতের আয়ের 2টি উৎস লেখো। 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, 73তম সংশোধনী আইনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কোন পরিবর্তন এনেছিল? অথবা 73তম সংবিধান সংশোধন আইনের 4টে বৈশিষ্ট্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে তা আলোচনা করো। অথবা 368 নং ধারার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি বা পৌরসভাগুলির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বিবরণ দাও। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগমের গঠন আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, আসানসোল ও শিলিগুড়ি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, 74তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কিভাবে নির্বাচিত হন? এদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রতিটি প্রশ্ন মুখস্থ করে নাও।